ডক্টর ইউনূস সরকারের অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন স্থগিত করতে মাঝপথে বাধ্য হতে পারে। যে বিষয় নিয়ে যদি কেউ কোর্টে আসে, কোর্ট ন্যায় বিচার করলে ওই নির্বাচন বন্ধ হয়ে যাবে। ইউনূসের অনিচ্ছা সত্ত্বেও মাঝপথে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা কোর্টের বৈধ ন্যায় বিচার সম্পন্ন রায় হতে পারে। যেহেতু নৌকা নাই, ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না। তারপরে তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখব। এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফাইনাল খেলাটি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। তাহলে আওয়ামী লীগের এই নির্বাচনকে কেন্দ্র করে ফাইনাল খেলাটা কি হতে পারে? বর্তমান সরকার নির্বাচন করার কোনো সক্ষমতা নাই। বর্তমান সরকার নির্বাচন করার মতো সক্ষমতা অর্জন করেনি, নির্বাচন কমিশনও করেনি। আমরা মনে করি ইসলামিক দলগুলো এই মুহূর্তে অনেকেই নির্বাচন চাচ্ছে না, কারণ কেউ ভাবে জোর করে ভোট করে, জোর করে ফল ঘোষণা করে, জোর করে সংসদ বসিয়ে দিলেই শাসন সম্ভব। তবে বোকার স্বর্গে বাস করছে সে। নির্বাচনের 3 দিন পর থেকেই শুরু হবে নতুন অস্থিরতা। ডক্টর ইউনূস সরকার পতনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ডক্টর ইউনূসের এখন 1 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপর এই বিষয় নিয়ে কথা বলছি। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফাইনাল খেলাটি এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্য এখন স্পষ্টভাবে বোঝা যায় তারা যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় নিতে পারে, তারা মানে এইটাই চাচ্ছে। সেজন্য দেখেন অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা বা উপদেষ্টারাও কিন্তু এরকম কথা বলছেন, আর মাত্র 37 দিন, আর 32 দিন, তারপরে আমরা চলে যাব পুরানো কর্মস্থল। এই ধরনের বক্তব্য, তার মানে তারা দিন গোনা শুরু করছে যত তাড়াতাড়ি তারা বিদায় নিতে পারে, এরকম বোঝা যাচ্ছে। আচ্ছা, এরকম পরিবেশ পরিস্থিতিতে এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের কার্যকলাপ কর্মসূচি দেখা কিন্তু এটা মনেই হয় যে হ্যাঁ, নির্বাচন বোধহয় হতে যাচ্ছে। এখন যদি নির্বাচন হয়, ওই যে যদি কিন্তু আছে, তাহলে আওয়ামী লীগের এই নির্বাচনকে কেন্দ্র করে ফাইনাল খেলাটা কি হতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, আমি কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যার পর আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনলাম, অডিও বক্তব্য। দেখেন, সেখানে তিনি বলছেন যে 2008-এ যে নির্বাচন হয়েছে সকল দলের অংশগ্রহণে এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে, সেই নির্বাচন নিয়ে কারো প্রশ্ন থাকার কথা না। তিনি এইভাবে বলছেন যে সেই নির্বাচন নিয়ে তো কারো প্রশ্ন নেই। এখন সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পাইছিল কত? 48%। আর 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 259টি আসনে আওয়ামী লীগ নমিনেশন দিচ্ছিল, মনোনয়ন দিচ্ছিল। আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছে 259 আসন, নির্বাচিত হয়েছিল কত? 233 আসন। 259টি মনোনয়ন দিচ্ছে, 233টি 2008 সালে জয় হয়েছে। ভোট পাইছিল শুধু আওয়ামী লীগ একাই 48%। আচ্ছা, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন তারা করতে যাচ্ছে। এখন আওয়ামী লীগের যদি ভোট সংখ্যা আমরা মানে স্বাভাবিক অর্থে বের করি, খুবই সহজ। আপনি যদি মধ্যবর্তী একটা সংখ্যা ধরেন যে 35% আওয়ামী লীগের ভোটার, তাহলে 35% এবং আওয়ামী লীগের শরিক যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো থেকে আপনি আরো 15% ধরেন, তাহলে কত? 35, 15, 50। আর বর্তমান যে পরিবেশ পরিস্থিতি 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রূপ, যে বাংলাদেশের যে অবস্থা, সেটা দেশের মানুষ দেখে কিন্তু আওয়ামী লীগের সমর্থন এবং ভোট সংখ্যা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু সবাই মানে বা এই কথাটা সবাই বলে। পরিস্থিতি সেরকম। যাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা শুনতাম, আওয়ামী লীগের কথা শুনতে পারতো না, কিন্তু 5ই আগস্ট পরে যখন তারা দেখে যে হ্যাঁ, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের স্বাধীনতার সংবিধান, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কিছু নিরাপদ না, তারা কিন্তু তাদের সিদ্ধান্তটা পরিবর্তন করছে। আওয়ামী লীগের প্রতি সহানুভূতি তাদের বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগের কিন্তু ভোটার সংখ্যা আরো বাড়ছে। তারপর আপনি যদি 50% ধরেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শরিক যে রাজনৈতিক দলগুলো আছে, তাহলে 50% দেশের জনগণকে বাইরে রেখে যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না। নৌকা প্রতীক থাকবে না বিধায় 50% মানুষ নির্বাচন থেকে বাইরে রাখা হইতেছে। দেখেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। শেখ হাসিনা কিন্তু এইভাবেই বলেন যে বাইরে রাখা হইতেছে। কারণ কি? কারণ হলো যে আওয়ামী লীগের আমলে গত 3টা নির্বাচন, 14, 18 এবং 24-এর নির্বাচনে অভিযোগ আছে, কিন্তু কেউ প্রমাণ এ পর্যন্ত করতে পারে নাই যে এই নির্বাচনে এইভাবে কোন রাজনৈতিক দলকে বাধা দেওয়া হয়েছে যে তোমরা নির্বাচনে আসতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচনে আসার জন্য আমন্ত্রণ জানায়। এই কথাটা তিনি বললেন যে 2014-এর নির্বাচনের আগে তিনি এবং বেগম জিয়া তার সাথে তো সরাসরি ফোন আলাপ কথা হয়, তাকে চায়ের দাওয়াত দেয়, মানে তার বিরোধী দলকে যে আমরা আসুন সবাই মিলেমিশে নির্বাচন করি, তারা আসে নাই। এইভাবে কিন্তু তিনি বললেন যে আমরা আমন্ত্রণ জানাইছি, উল্টা আমন্ত্রণ জানাইছি যে আপনারা নির্বাচনে আসুন, কিন্তু তারা নির্বাচনে আসে নাই। আর এখন কি হইতেছে যে তোমাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না।
তো এরকম নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের আওয়ামী লীগের ভোটার সমর্থক এবং দেশের জনগণ ওই নৌকাবিহীন ব্যালটে ভোট দিতে যাবে না। এই যে তিনি যুক্তিটা দিচ্ছেন এবং এইটা তিনি বললেন যে এইটা দেশের সকল জনগণের কানে পৌঁছে দেওয়া এবং দিতে হবে, যেন এরকম না হয়, যেন এই নির্বাচনটা জনগণ বর্জন করে। এটা হচ্ছে আওয়ামী লীগের আহ্বান। এখন আওয়ামী লীগের এই আহ্বান দেখে, সরকারের এই তৎপরতা দেখে এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেগুলো মানে সক্রিয় আছে, সেই দলগুলো কার্যকলাপ বক্তব্য দেখে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে একটা নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু নির্বাচনের ফলাফল কি হবে সেটাও অনেকে অনুমান করতেছেন এবং নির্বাচন পরবর্তী সময় কি হবে সেটা বলা যায় না। দেখি কিন্তু নির্বাচনটা বোধহয় হতে যাচ্ছে। এখন এই নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ যে ফাইনাল যে সিদ্ধান্তটা জানালো, সেটাকে আমি থাম্বনেইলে ফাইনাল খেলা হিসেবে উল্লেখ করছি। এইটা আপনার কাছে কতটুকু যৌক্তিক বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে না, এটা যুক্তি আছে। তিনি এই কথাটা বললেন যে আমরা তো বর্জন করতেছি না, আমরা তো নির্বাচন বর্জন করতেছি না, নির্বাচনে আমরা আগ্রহী, আমরা নির্বাচন করব, কিন্তু আমাদেরকে বাইরে রাখা হইতেছে। বিষয়টা বোঝেন, তারা নির্বাচন করবে কিন্তু তাদেরকে বাইরে রাখা হইতেছে, যার কারণে যদি এরকম জোরপূর্বক বাইরে রাখা হয় তাহলে সেখানে তো তার সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, দলের নির্দেশনা আসবে। ডক্টর ইউনূস সরকারের অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন স্থগিত করতে মাঝপথে বাধ্য হতে পারে। দর্শক, আমরা সিরিয়াসলি চাই নির্বাচনটা হয়ে যাক এবং নির্বাচন মিন্স সুষ্ঠু নির্বাচন, কিন্তু নির্বাচন নিয়ে বাস্তবিক পক্ষে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে নির্বাচন স্থগিত কি জামাত বা বিএনপি বা কেউ আন্দোলন করে করবে? নেবার। তবে হ্যাঁ, এখন পর্যন্ত বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে স্যাটিসফাইড না। এটা নির্বাচন না হওয়ার পেছনে একটা শক্তিশালী আলামত, কারণ এই সব বিষয় নিয়ে তো ঝামেলা আছেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, আই রিপিট, যে নির্বাচন মিন্স সুষ্ঠু নির্বাচন, যেহেতু সুষ্ঠু নির্বাচনে এখনো শঙ্কা আছে, পরিবেশের অভাব আছে, তো সেই জায়গায় একটা অনিশ্চয়তা থেকেই যায়। কিন্তু আমি ওই অনিশ্চয়তা নিয়ে আলোচনা করছি না। মূল অনিশ্চয়তাটা আইনি ফাঁক ফোকরে যৌক্তিক স্বাধীন রায়িত নির্বাচন আটকে যেতে পারে। আপনারা দেখেছেন পাবনার 2টা আসনে নির্বাচন স্থগিত হয়েছে, এর মানে 300 আসনের নির্বাচন আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। 2টা আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত। নির্বাচন কমিশন পরিপত্র জারি করে 2টা আসনে নির্বাচন স্থগিত করেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দেখেন খেলা কি চলছে, এগুলো হচ্ছে আমাদের জন্য উদ্বেগের কারণ। এবং এই সব খেলায় আমি একটা আলোচনায় বলেছিলাম, হাইকোর্টের একজন বিচারপতি আমাকে বলেছিলেন রিলেটিভ হওয়ার সুবিধার্থে, যে ইউনূস তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সবকিছু ঠিকঠাক গুছিয়েছে বলা হচ্ছে, কিন্তু এখনো এমন অনেক লিমিটেশন আছে যে বিষয় নিয়ে যদি কেউ কোর্টে আসে, কোর্ট ন্যায় বিচার করলে ওই নির্বাচন বন্ধ হয়ে যাবে। এর মানে ইউনূস সরকার আসলে কি নির্বাচনটা করে ফেলানোর উদ্দেশ্যে সবকিছু ঠিকঠাক করে মাঠে নেমেছে, না সরকারই এইসব ফাঁক ফোকর রেখে দিয়েছে যাতে শেষের দিকে এসে নির্বাচন না হয়? আর শেষের দিকে যে যদি শেষ পর্যন্ত নির্বাচন না হয়, তাহলে তো ওরা সরকারের দায় কেউ দিতে পারবে না, কোর্টে দায় দিবে। এখন দেখেন খবরটা কি, কুমিল্লা 2 আসনে আমি কেনই আলোচনা করছি, কুমিল্লা 2 সীমানা পরিবর্তন করে ইসি গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত। এর মানে খেলাটা কি চলছে দেখেন, এই যে সীমানা পুনরায় সীমানা ঠিক করা নির্বাচনী আসনের 300 আসনে কোন এলাকার সাথে কোনটা যাবে। ঢাকায় আসন ছিল 10টার মতো, সেটা বানিয়েছে 20, ডাবলের বেশি বানিয়েছে। কেন বানিয়েছে? আওয়ামী লীগের সুবিধা দিতে। 2008 সাল পর্যন্ত একটা স্বাভাবিক বা যৌক্তিক নির্বাচনী আসন ছিল এবং অতি মানুষ অভ্যস্ত ছিল, কিন্তু 111 সরকার আওয়ামী লীগকে জিতাতে এমনভাবে আসন সাজিয়েছে যাতে খুব সহজে বিএনপি এবং জামাতের অনেক হেভি প্রার্থী পরাজিত হয়। জামাতের শক্তিশালী ঘাঁটিকে আলাদা করে দিয়েছে, মানে শক্তি অর্ধেক করে দিয়েছে। আল্লামা সাইদি যে এলাকায় এমপি হয়েছেন বেশ কয়েকবার, সেই জায়গায় সেম আলাদা করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকাকে আরো বেশি ঢুকানো হয়েছে, মুসলিম এলাকাকে বাদ দেওয়া হয়েছে, যদি হিন্দুরা তাকে ভোট দিতেন, কিন্তু তারপরেও তাকে পরাজিত করা হয়েছে। তো এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা কে না জানে। 2008 সালেই এই অযৌক্তিক বা আওয়ামী লীগের সুবিধা দিতে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে। 2001 সালের নির্বাচনে যেটা ছিল সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনা পালানোর পর সবার প্রত্যাশা ছিল আমরা 2001 সালে সীমানায় ফিরে যাব, 2008 পরবর্তী সীমানায় ফিরে যাব। এটা হলে কোনো ইখতিলাফই হতো না, কিন্তু না, নির্বাচন কমিশন সরকার এরা সেই 2001 সালে সীমানায় ফিরে যায়নি। তাহলে কি হয়েছে? নতুন যে সীমানা বিন্যাস বা এটা নিয়ে এখনো ঝামেলা রয়ে গেছে। কোথাও কোথাও আইনি লড়াই ফলে সমাধান হয়েছে, যেমন বাগেরহাটের 4টাকে কেটে 3টে করা হয়েছিল, বাগেরহাট আবার 4টা পেয়েছে, গাজীপুরে একটা বাড়ানো হয়েছিল কিন্তু গাজীপুরে আবার কমে গেছে। এরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অনেক জায়গায় তো সমাধান করতে পারে। বিশেষ করে এই ক্ষেত্রে জামাতের দুর্বলতা, জামাত এইসব সমাধান করার জন্য সিরিয়াস হয়নি। জামাত অনেকটা মেনে নিয়েছে, যেমন বাগেরহাটের 4 আসনকে কমিয়ে 3 আসন, প্রথমে লোকাল জামাত সক্রিয় ছিল, কেন্দ্রীয় জামাত ওটা মেনে নিয়েছে, মেনে নিয়ে আমাদের 4 আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং গাজীপুরে যে 6টা, ওই 6টার জন্য প্রার্থী একজন বাড়িয়ে ফেলেছে। এই ভুল জামাত করেছে।
অতএব যেখানে জামাত সিরিয়াস না বিষয়টা নিয়ে, বিএনপিও অতটা সিরিয়াস না, আর বিএনপির সুবিধাই হয়, আর সবচেয়ে বেশি সুবিধা আওয়ামী লীগের। তো এই জায়গায় 2001 সালের সীমানায় ফিরে গেলে কোনো ঝামেলাই হতো না। কিন্তু 1 সালের সীমানায় কেন যাওয়া যাবে না, কার 1 সালের সমস্যাটা কোথায়, এটাও আবার কেউ বলতে পারছে না। তো 1 সালের সীমানায় না যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, এটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং সামনে অনেক হবে। তা আপনি সীমানা ঠিক করতে পারেন, আপনি কিসের নির্বাচন করবেন, এইসব জটিলতা আমরা দেখি। সীমানা নির্ধারণ করে ইসির গেজেট অবৈধ ঘোষণা রায় স্থগিত। এর মানে প্রথমে কোর্ট রায় দেয় যে ইসির এই গেজেট স্থগিত, মানে বাতিল, আপাতত বাতিল, এটা কাজ চলবে না। তারপরে আবার তার ঊর্ধ্বতন আদালত রায় দেয় যে না, বাতিল না, স্থগিত না। তো এইসব নাটক চলছে। তো এইসব নাটকের ফলে কিন্তু খুব সহজেই নির্বাচন স্থগিত করানো যায়। কিন্তু সরকার চাইলেও এইসব সীমানা জটিলতা বা আরো অনেক আইনি জটিলতা আছে। এই জন্য যে কথাটা আমি বলেছি যে ইউনূস সরকারকে আসলেই সিরিয়াসলি চেয়েছে যে নির্বাচনটা হোক। যদি চাইতো তাহলে 2001 সালে সীমানা নিলেই তো এই ঝামেলাটা শেষ হয়ে যেত। আরো অনেক বিষয় ঝামেলা জিয়ে রাখছে ইউনূস সরকার। তো যেসব বিষয়ে ঝামেলা জিয়ে রাখছে, ওইসব যেমন এই সরকার সংবিধান আছে কিনা, বা নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে, জুলাই সনদ, গণভোট, বা এরকম আরো নানান বিষয়ে যদি সরকার আগেভাগে সমাধান করতো তাহলে অনেক প্রশ্নই উঠতো না। কিন্তু না, সেসব প্রশ্ন ওঠার এবং সেগুলো নিয়ে একটা ঝামেলা তৈরির সুযোগ সরকার রেখে দিয়েছে বলে আমরা মনে করি। যার ফলে ইউনূসের অনিচ্ছা সত্ত্বেও মাঝপথে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা কোর্টের বৈধ ন্যায় বিচার সম্পন্ন রায় হতে পারে। অতএব এটা আমাদের জন্য অশনি সংকেত। কোনো 2 আসনে সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্ট রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। চেম্বার আদালত তো খালি স্থগিত করে, কিন্তু ভেজাল কিন্তু শেষ হয়নি। অতএব নির্বাচন আগে নাটকীয় কোনো একটা কিছু ঘটার মাধ্যমে দেখবেন যে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। অতি কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি বলছে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ অসত্য। 12 ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে। আসিফ নজরুল দাবি করেছেন, আইসিসির চিঠিতে বলা হয়েছে 3টি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। এই 3টি বিষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি তথ্য হলো, আসিফ নজরুল দাবি করেছেন আইসিসি বলেছে মুস্তাফিজকে ভারতে পাঠালে নিরাপত্তার সমস্যা হতে পারে। আসিফ নজরুলের এমন অপরিপক্ক আর বিভ্রান্তিকর মন্তব্যে বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি একটি শ্যাম রাখি না গুল রাখি উত্তর দেয়। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়, কিন্তু তৎক্ষণাৎ ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে। তেতে ওঠে আইসিসি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসি জানিয়েছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে, কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়ে যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি। প্রশ্ন উঠেছে, 26 লাখ ভারতীয় বাংলাদেশে থাকার মতো অসত্য তথ্য ছড়াতে গিয়ে আসিফ নজরুল কি বাংলাদেশের ক্রিকেটকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? আসিফ নজরুলকে তাহলে ভারত বিরোধী বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের নাকটাই কাটা শুরু করলেন। সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ভারতের নতুন 2টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে। যদি বাংলাদেশ তা না মানে তাহলে বাংলাদেশের উপর কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থা। যখন উপদেষ্টা ছিলেন না, ছিলেন টকশোবিদ, তখন আসিফ নজরুল বলেছিলেন 26 লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে। কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে 26 লাখ অবৈধ ভারতীয় টিকিটও খুঁজে পাননি তিনি। এবার তার নতুন অসত্য তথ্য বাংলাদেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছে বিরাট বিপদের মুখে। নানা ইস্যুতে গত 17 মাসে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেশ দুটির মধ্যে সম্পর্ক যা আছে তা মূলত বেঞ্চকে ঘিরে। এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের ইস্যুতে ভারতের বিক্ষোভ দেখা যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের প্রথম 3টি গ্রুপ ম্যাচ কলকাতা এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে। বিসিসিআই নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়। এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লিখে আয়োজক সংস্থা আইসিসিকে জানিয়ে দেয়, নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ দল। তখন বিসিসিআই অস্পষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিল। এই ইস্যুতে গত কয়েকদিনে একাধিকবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার আবারও বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক দাবি করেন। বলেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে। আসিফ নজরুল দাবি করেন, মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে ভারতের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।
আসিফ নজরুল জানান, ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে 2টি চিঠি পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে আইসিসি নিরাপত্তা টিমের পাঠানো একটি চিঠি পরিস্থিতিকে আরো স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাফুফে বাবুরান দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেন, আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। বাংলাদেশ 2টি চিঠি দিয়েছে এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি। এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে। শর্ত 3টি উল্লেখ করে তিনি বলেন, প্রথমত বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হন, দ্বিতীয়ত বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন, আর তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাবে। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। তিনি আরো বলেন, আইসিসি যদি আশা করে যে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে হবে, সমর্থকদের জাতীয় জার্সি পরা যাবে না এবং ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে, তবে সেটি হবে চরম অবাস্তব ও অযৌক্তিক দাবি। ভারতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশটিতে বিরাজমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী প্রচারণা সেখানে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে মুস্তাফিজ ইস্যু এবং আইসিসি সিকিউরিটি টিমের চিঠি এই বাস্তবতাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করে। তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটের উপর কোনো দেশের একচ্ছত্র আধিপত্য থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার কারণে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া গ্রহণযোগ্য নয়। আইসিসি যদি সত্যি একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনায় নেওয়া উচিত। এই প্রশ্নে বাংলাদেশ কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, আইসিসি নিরাপত্তা দলের পক্ষ থেকে এমন কোনো চিঠির কথা জানেন না বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আইসিসি এখনো তাদের কোনো উত্তরই দেয়নি। আসিফ নজরুল যে অসত্য তথ্য দিয়েছেন সেটি মুহূর্তেই বুঝতে পারে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। বিসিবি বলেছে, যুব ক্রীড়া উপদেষ্টা আজ টি-20 বিশ্বকাপ ঘিরে আইসিসির চিঠির বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন। এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়া সংক্রান্ত বিসিবির অনুরোধে আইসিসি কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বক্তব্য নয়। এটি নিরাপত্তা হুমকি মূল্যায়ন সম্পর্কিত আইসিসি ও বিসিবির মধ্যে অভ্যন্তরীণ আলোচনার বিষয় ছিল। বিসিবি জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তার শঙ্কার কথা আইসিসিকে জানিয়েছে বিসিবি। দলের নিরাপত্তার কারণে ভারতের বাইরে বিশ্বকাপ ভেন্যুর ব্যবস্থার অনুরোধ করেছে। বোর্ড এখনো বিষয়টি নিয়ে আইসিসির উত্তরের অপেক্ষায় আছে। বিসিবির এমন ড্যামেজ কন্ট্রোল বিজ্ঞপ্তি ক্ষতি ঠেকাতে পারেনি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে, কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি বিসিবির সাথে ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। প্রতিনিয়ত এমন ভাইরাল নিউজ পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।